উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের সমুদ্র উপকূলসমূহ এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা আজকে দুপুর 2টার থেকে সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এবং এটি আরও ঘনীভূত হতে পারে, যেটি ঘনীভূত হয় পরবর্তীতে এটা নিম্নচাপ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস। ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার পাশাপাশি নদীবন্দরগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আজ 27শে মে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 8 বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এর সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। সবচেয়ে উদ্বেগের খবর হলো, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামীকাল বুধবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের তীব্র আশঙ্কা রয়েছে। যারা এই পাহাড়ি অঞ্চলের আশপাশে বসবাস করছেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। আগামীকালকে অর্থাৎ 28 মে সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আমরা ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি। এটা হইল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্য। প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সবাইকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে নিম্নচাপেও পরিণত হওয়ার আভাস রয়েছে, যা আরও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। ইতোমধ্যেই খুলনা, বরগুনা এবং ভোলা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যারা নদীপথে যাতায়াত করছেন তাদের সাবধানতা অবলম্বন করতে এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে যাত্রা করার পরামর্শ দেয়া হচ্ছে। আমরা মাহবুবের শুকরিয়া আদায় করি। আমাদের নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে, বহু কায়দা কারণে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে। তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত। তারা আমাদেরকে শিখিয়ে গেছেন, হে মর্যাদামান জাতি, সত্যের উপর অবিচল থাকলে ফাঁসি কোনো বিষয় নয়। মৃত্যু একবারই হবে, কিন্তু অপমানজনক মৃত্যু নয়। মৃত্যুটা হোক বীরের মতো। তাদের মৃত্যু ছিল বিরোচিত। আল্লাহ তাআলা তাদের সমস্ত জীবনের সমস্ত নেককারকে কবুল করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে। আমরা অনুপ্রাণিত হই তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়। সাক্ষ্য আইনকে বেমালুম দলিত মনে করা হয়েছে। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ। এই তাণ্ডব চালানো হয়েছে, যার কারণে এই ধরনের একটা মামলা বাংলাদেশের এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে। তারা কিলিং অফ দ্য জাস্টিস বলে নাই, কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং, কিন্তু এখানে ছিল একাধিক কেস। A good number of good people been killed. এই জন্যই তারা বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড টু জাস্টিস। এটা বাংলাদেশের কোর্ট বলে, আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে এই রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার বলে শ্রদ্ধার সাথে জেলে এমনি পানি আসে চোখের। যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দায়িত্বে আল্লাহ তোমার গোলাম এটি মাজার ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছে, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সত্যই প্রতিষ্ঠিত।
এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি, দেশকে ভালোবাসি, আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। হ্যাঁ, এর আগের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ফেলে দেওয়া। মিডিয়ার বন্ধুরা, কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই রায়ের মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে, সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখাবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। হে আল্লাহ, তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো। এই দুনিয়ার আয়েশ আরাম, ভোগ বিলাস, পদ পদবী, নেতৃত্বের বাহাদুরি নয়, আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই। তুমি আমাদেরকে এই তৌফিকটা আল্লাহ দান করো। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান, অনুরোধ, আমাদের বিপদ ঘাড়ে নিয়ে আমরা চেষ্টা করেছি পুরো সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকা। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত বঙ্গু ভাই বোনদের পাশে থাকা। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না। এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদের যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের উঠবে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের উঠি। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মানছে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকে কোর্টে গিয়েছেন, এখানে এসেছেন, আরো রিয়েলি আমরা ইমপ্রেসড। আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন। আমাদের এই আবেদনগুলো, কথাগুলো খুব নয়, অভিমান নয়, আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন। আল্লাহ জাতির সহায় হন। জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভ, এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশীজন দেশকে ভালোবাসে, সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমরা কথা দিচ্ছি, মহান আল্লাহর একান্ত ইচ্ছায়, প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করি। পাশাপাশি আমরা চাইবো আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক, দুঃশাসন মুক্ত হোক, অপরাধ মুক্ত হোক, বৈষম্য মুক্ত হোক, কল্যাণধর্মী সমাজ হোক, মানবিক সমাজ হোক। সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহায্য, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন, দোয়া, আল্লাহ তাআলা আমাদের দেশবাসীকে হেফাজত করুন, প্রিয় দেশকে হেফাজত করুন। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন নির্মাণ করতে পারে, আল্লাহ তাআলা এই দেশের মানুষকে সাহায্য করুন। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ। দর্শক, সারা দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য এসেছে এক দারুণ সুখবর। দীর্ঘদিনের দাবি পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তাদের উৎসব ভাতা। ঈদ আনন্দের আগেই এলো এই সুসংবাদ। কিন্তু কতটা বাড়ছে এই ভাতা, কারা এর আওতায় আসছেন, চলুন বিস্তারিত জানি। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এক দারুণ খবর নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে শিক্ষকরা তাদের মূল বেতনের 25% পরিবর্তে 50% উৎসব ভাতা পাবেন। আসন্ন ঈদুল আজহার আগেই এই প্রজ্ঞাপন জারি হওয়ায় শিক্ষকদের মধ্যে আনন্দের ঢেউ লেগেছে। সোমবার 26 মে অর্থ মন্ত্রণালয়ের প্রবৃদ্ধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেসা স্বাক্ষরিত সম্মতিপত্র থেকে জানা গেছে এই তথ্য।
এই উৎসব ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি, তাদের জন্য বিদ্যমান 50% হারই বহাল থাকবে। এটি শিক্ষকদের জন্য একটি বড় আর্থিক সুবিধা, যা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এই ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত আরোপিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও বা গভর্নমেন্ট অর্ডার জারি করে তার 4 কপি অর্থ বিভাগে পাঠাতে হবে। অর্থাৎ এই ভাতা কার্যকর হওয়ার জন্য আরও কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে সম্মতিপত্র জারি হওয়ায় শিক্ষকরা তাদের প্রাপ্য এই বর্ধিত ভাতা দ্রুতই পাবেন বলে আশা করা যায়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ঘরে ফেরা। আর এই ঘরে ফেরা যেন নিরাপদ ও স্বস্তির হয়, সেই লক্ষ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। ঈদ যাত্রার আগেই দেশের সব দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। গত 24 মে শনিবার কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বাসে ডাকাতি, ছিনতাই, বিশেষ করে নারী যাত্রীদের হয়রানি বন্ধ করা এবং অতিরিক্ত গতির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা কমানো। আপনারা হয়তো জানেন, সম্প্রতি দূরপাল্লার বাসে যাত্রীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন ডাকাতি, ছিনতাই এবং নারী যাত্রীদের প্রতি দুর্ব্যবহারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছিল। এর পাশাপাশি অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যাও আমাদের সবার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই বিষয়গুলো নিয়ে গত 8 এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ মালিক সমিতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিল। সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, আগামী 1 জুনের মধ্যে প্রতিটি দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা এবং গতি নিয়ন্ত্রণ যন্ত্র বা স্পিড গভর্নর স্থাপন সম্পন্ন করতে হবে। যে সকল বাস এই নির্দেশনা মানবে না, সেই সকল বাস মালিকের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া কোনো বাসকে কাউন্টার থেকে টিকিট বা সিরিয়াল দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ পালনের জন্য মক্কায় যান। এই দীর্ঘ পথ হেঁটে চলতে গিয়ে অনেকেই ভোগেন পায়ের ব্যথায়, বিশেষ করে বয়স্ক হজযাত্রীরা। কিন্তু এবার সৌদি সরকার হজযাত্রীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুখবর। মক্কায় তৈরি হয়েছে রাবারের নমনীয় হাঁটার সড়ক, যা হজ পালনকে করবে আরও আরামদায়ক ও নিরাপদ। কি এই নতুন প্রকল্প আর কিভাবে এটি হজযাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে, চলুন ভিডিওতে জেনে নেই বিস্তারিত। হজ পালনের সময় হজযাত্রীদের কয়েক কিলোমিটার পথ হেঁটে চলাচল করতে হয়। সাধারণ সড়কে হাঁটার কারণে তাদের গোড়ালি ও পায়ে তীব্র ব্যথা হয়, যা হজযাত্রার কষ্ট আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে মোট হজযাত্রীর অর্ধেকের বেশি বয়স্ক হওয়ায় এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সৌদি আরবের রোডস জেনারেল অথরিটির তথ্য অনুযায়ী প্রতি বছর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বিপুল সংখ্যক হাজির পা ও গোড়ালির আঘাতের চিকিৎসা করে, যার প্রায় 38% সাধারণ সড়কে হাঁটার কারণে ঘটে। এই সমস্যা সমাধানে রাবারের নমনীয় পিচের রাস্তা তৈরি করা হয়েছে, যা চাপ শোষণ করে এবং শরীরের জয়েন্টগুলোয়, বিশেষ করে গোড়ালি ও পায়ের ওপর চাপ কমাতে সহায়তা করে। গত বছর এই রাবারের নমনীয় সড়ক প্রকল্পটি চালু হয়েছিল। এর সাফল্যের পর চলতি বছর প্রকল্পটি 33% সম্প্রসারণ করা হয়েছে। এরই মধ্যে নামিরাহ মসজিদ থেকে আরাফাতের আল মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত এই নমনীয় রাস্তার কাজ শেষ হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই পিচের সড়ক তৈরি হয়েছে পুনর্ব্যবহার করা টায়ার দিয়ে। সৌদি আরবের সরকারি চাঁদ দেখা কর্তৃপক্ষের নিশ্চিতকরণ সাপেক্ষে আগামী 4 জুন চলতি বছরের হজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই 21 মে পর্যন্ত 7.5 লাখের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এবারও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হজযাত্রী যাবেন বলে আশা করা হচ্ছে। এরপর পাকিস্তান, ভারতের পর চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট। জাপানের সাথে আপনারা জানেন, জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা
এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারোর সাথে আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটাও উনি এমফাসিস দিচ্ছেন। এটাকে এমফাসিস দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এইখানে অনেকগুলো প্ল্যান, এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয়, করতে হলে আমাদের যেটা কালকে এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে $140 বিলিয়ন মতো। তা আপাতত এটা অনেক 2040-50 সাল পর্যন্ত। তো সেই জায়গায় যাতে কত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে। তো এই জায়গায় অলরেডি যে প্ল্যান নেওয়া হচ্ছে যে হাইওয়ে হবে, খুবই 6 লেন হাইওয়ে হবে, সেখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এবং অলরেডি প্ল্যান হচ্ছে যে ওইখানে 6টা পোর্ট টার্মিনাল হবে এবং এই 6টা পোর্ট টার্মিনালকে মাতারবাড়ি পোর্ট টার্মিনাল, এটা হলো ডিপ সি পোর্ট, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে। আমাদের চিটাং পোর্টের একটা সমস্যা হচ্ছে যে ড্রাফটের সমস্যা। 11-12 মিটারের বেশি চিটাং পোর্টের থেকে আমরা ড্রাফট পাই না, যেই জাহাজটা যত দূর নিচে পর্যন্ত যেতে পারে। তো এই মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট 20 মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবে। তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ, ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি ডিপসিপের পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ি থেকে হবে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে। তো এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেড একটা সিটি হবে। এইখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। আপনারা জানেন আজকে রাত 2টার সময় মাননীয় চিফ অ্যাডভাইজার জাপান সফরে যাচ্ছেন। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট। উনি সেখানে নিকেই ফোরাম আছে, যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন, সেখানে এক ধরনের কনক্লেভ হয়, সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন। জাইকা এবং জেট্রো, আপনারা জানেন এটা খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি, তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে এবং এছাড়া উনি 2টা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওইখানে কথা বলবেন। একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায় এবং সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে বলেছেন যে 1 লক্ষ আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে। এতে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনঅ্যাডিকুয়েট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে
স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না। তো সেই জন্য এইখানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায়, এবং এটাকে জাপানে এটাকে বলে হচ্ছে N4। আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে N5। আমরা যাতে N4 এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি, সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সের সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে, কথা হবে। এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া, এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইরকম এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন, এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং সেক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই, যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো, যে খুব দ্রুত 1 লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো, এই ট্রেনার আমাদের নাই। তো ট্রেনার কি বাইরের থেকে আনা লাগবে কিনা, বা জাপান আরও ট্রেনার পাঠাবে কিনা, বা আমাদের আশেপাশের দেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে, তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা, বা এটাকে কিভাবে স্কেল আপ করা যায়, সেই বিষয়টা ওনার এই আজ এই ট্যুরে খুবই বড় রকমের এমফাসিস পাবে।